কে? আপনি? আমার মন যা বলতে চাইছে তুমি সে নাকি গো? কি কথা বলছেন? কে আপনি? কার সাথে কথা বলছিস মা? কে? দিদি, আমি তোমার ছোট ভাই গোলাম হোসেন, চিরটা কাল যাকে তুমি দূর দূর করেছো, আমার সঙ্গে কুকুর বেড়ালের মতো ব্যবহার করেছো, কিন্তু আমি নিরপরাধ দিদি, বিশ্বাস করো আমি নির্দোষ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি ছাড়া আমার আর কে আছে বলো? আজ তাই তো 10 বছর জেল খেটে গত একটি মাস তোমাকে কত খুঁজেছি। আজ কোন ভাগ্য চক্র যে তোমার দেখা পেলুম দিদি। এ অধমকে তোমার পায়ে ঠাই দাও দিদি, ঠাই দাও। তোর মতো কুলাঙ্গারের আমার কাছে কোনো ঠাই নেই। জানতুম, আমি জানতুম তোমার শ্রীচরণে আমার কোনো স্থান নেই। সে যাক, যে মেয়েটিকে 10 বছর আগে তোমার কাছে দিয়ে গিয়েছিলাম সে কোথায়? তাকে কি দরকার? না মানে ওর আসল বাবা মায়ের কাছে ওকে পৌঁছে দিতে হবে যে দিদি। না, ও আমার মেয়ে, ওকে আমার কাছ থেকে কেউ করে দিতে পারবে না। তাহলে এই সে। আচ্ছা খুকি, তুমি কি তোমার আসল বাবা মায়ের কাছে যেতে চাও নাকি চাও না? আমার বাবা মা কোথায়? ওরা বোনের কোথায়? আছে গো আছে। তোমাকে যেদিন রেল লাইন থেকে তুলে এনে আমার বোনের কাছে রেখে যাই, সেদিনই সালা পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। তাই তোমাকে আমি তোমার বাবা মায়ের কাছে নিয়ে যেতে পারিনি গো। আজ জেল থেকে বেরিয়েই আমি তোমার বাবা মায়ের কাছে গিয়েছিলাম। আহারে, মেয়ের জন্য কাঁদতে কাঁদতে দুজনের চোখ প্রায় অন্ধ হয়ে যাচ্ছে। আর কদিন চলে গেলে তারা বোধহয় আর দেখতেই পাবে না। তাহলে আমাকে এক্ষুনি নিয়ে চলুন মামা, এক্ষুনি নিয়ে চলুন। না না মাধবী, না, তুই ওর কথা বিশ্বাস করিস না। ও যা বলছে সব মিথ্যে। ও তোর ক্ষতি করবে মা, ও তোর ক্ষতি করবে। চুপ কর মা। মামা, আমাকে এক্ষুনি নিয়ে চলুন। এখন না, সন্ধ্যেবেলা তুমি তৈরি থেকো, আমি এসে নিয়ে যাব। কিন্তু একটা কথা, আমি চলে যাবার পর আমার বোন তোমাকে তার বুকের মাঝে ধরে রাখার জন্য অনেক কথাই বানিয়ে বানিয়ে বলবে, কিন্তু তুমি ওসব বিশ্বাস করবে না। শুধু আমাকে বিশ্বাস রেখো, আমি অবশ্যই তোমাকে তোমার বাবা মার কাছে নিয়ে যাব। এ আমার দায়িত্ব। চলি। মাধবী, তুই ওর কথা বিশ্বাস করিস না। ও একটা শয়তান, মিথ্যেবাদী, ছেলে ধরা। মা, উনি চলে গেলে তুমি এই কথা বলবে, উনি তাই বলে গেছেন। ওরে না না, তুই আমার ভাইকে চিনিস না। চুপ করো মা, তুমি এমন আমি আগে জানতাম না। বাবা মাকে একটি বার দেখার জন্য আমার মনটা কেমন করছে তা আমি তোমাকে বোঝাতে পারবো না। মা, আমি কথা দিচ্ছি, আমার বাবা মাকে একবার দেখে আমি তোমার কাছে ফিরে আসবো, ফিরে আসবো। খোদা, এই ষড়যন্ত্র থেকে তুমি মাধবীকে বাঁচাও, বাঁচাও খোদা। এসো। স্যার, এই নিন আপনার আকাঙ্ক্ষিত ধন। একেবারে খাসা জিনিস। আমি তাহলে চলুন। যাও যাও। কোথায় যাচ্ছ সুন্দরী? ছেড়ে দেবো? ছেড়ে দেবো?
ছাড়বো, ছেড়ে দেবো। মাধবী, কি ব্যাপার? বাবা, হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। শুনুন, কণ্ঠশিল্পী মাধবী আমার বাবা সালাম খানকে খুন করে পালিয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আমি তোমার কথা না শুনে ভুল করেছি। কিন্তু কি হয়েছে বলবি তো? খুন। খুন? কে খুন হয়েছে? এসো আমার সাথে, এটাই তার বাড়ি। হ্যাঁ, আপনি কণ্ঠশিল্পী মাধবী? জি। আমি আপনাকে খুনের দায়ে অ্যারেস্ট করলাম। অ্যারেস্ট করলাম। না, আমি খুন করিনি, আমি খুন করিনি মা, আমি খুন করিনি মা, আমি খুন করিনি। ইন্সপেক্টর সাহেব, আমার মেয়ে বসে সে খুন করেনি, খুন করেনি। এ কথা পুলিশকে বলে কোনো লাভ নেই, বলবেন কোর্টে। নিয়ে চলো। তুই তুই শেষ পর্যন্ত মাধবীকে খুনের আসামি বানিয়েছিস? হ্যাঁ, বানিয়েছি। শুধু আসামি নয়, তোমার ওই মাধবীকে ফাঁসির দড়িতে ঝোলাবো। আর ফাঁসির হুকুম নামায় সই করবে ওর বাবা ব্যারিস্টার সজীব চৌধুরী। খবর নিয়েছি বর্তমানে সে জজ। আমাদের ভাইকে ফাঁসিতে ঝুলিয়েছিল, আমাদের ভাইকে। আর তুই পুলিশ ডাকছিস? তুই জানিস ওই সজীব চৌধুরীকে আমি কত মিনতি করেছি, কত মিনতি করেছি। সালা আমার কথা কান দিল, সুয়ারের বাচ্চা ফাঁসিতে ঝুলিয়ে দিল। আমার ভাই অন্যায় করেছিল, তাই তার ফাঁসি হয়েছে। কিন্তু মাধবী খুন করেনি, তাই ওর ফাঁসি হতে পারে না। আমি আদালতে গিয়ে চিৎকার করে বলবো, মাধবী খুন করেনি, খুন করেছিস তুই। লে হ্যালো, আরে সেখানে যেতে পারলে তো সাক্ষী দিবি। হ্যাঁ, কণ্ঠশিল্পী মাধবীকে শহরের বিশিষ্ট ব্যবসায়ী সালাম খানের হত্যার দায়ে গ্রেফতার? না না, এ হতে পারে না। শাহানা, এই দেখো পত্রিকায় কি লিখেছে। কি লিখেছে? মাধবী নাকি একজনকে খুন করেছে। মাধবী খুন করেছে? অসম্ভব, মাধবীর মতো মেয়ে কাজ করতে পারে না। নিশ্চয়ই কেউ ষড়যন্ত্র করে ওকে খুনের আসামি বানিয়েছে। হ্যাঁ, আমারও অবাক লাগছে। মহামান্য আদালত, এই কেস অতি সিরিয়াস একটি কেস। এই সমাজে গৃহীত পেশার অন্যতম একটি পেশা মানুষের মনোরঞ্জনে নিজেকে নিবেদিত করা। নিজের রূপ, কণ্ঠের লালিত্য আর দেহের আকর্ষণ দিয়ে মানুষকে তৃপ্তি দেওয়ার গৃহীত পেশায় নিয়োজিত ছিলেন আসামি মিস মাধবী। অবজেকশন ইওর অনার। নোংরা মানসিকতা সম্পন্ন লোকেরাই মানুষ সম্পর্কে নোংরা মনোভাব পোষণ করতে পারে। কি বলতে চান আপনি? আমার মক্কেল সম্পর্কে কোনো নোংরা মন্তব্য করার অধিকার আপনার নেই। খুনি আসামি সম্পর্কে মানুষের খারাপ ধারণাই থাকে। যতক্ষণ পর্যন্ত না প্রমাণ হচ্ছে মাধবী খুন করেছে, ততক্ষণ পর্যন্ত তার চরিত্র নিয়ে কোনো কথাই বলবেন না। অর্ডার, অর্ডার। ব্যক্তিগত আক্রমণ করা চলবে না। মহামান্য আদালত, আমি সালাম খানের কন্যা মিস মল্লিকাকে আদালতে হাজির করার অনুমতি চাইছি। ওনাকে আমার কিছু জিজ্ঞাসা আছে।
সালাম খানের মেয়ে মল্লিকাকে হাজির করা হোক। মিস মল্লিকা হাজির। আচ্ছা মিস মল্লিকা, সালাম খান তো আপনার বাবা। জি, আমার বাবাকে মাধবী খুন করেছে, তাই আদালতের কাছে আমার অনুরোধ, ওকে শাস্তি দিন, ওকে শাস্তি দিন। উত্তেজিত হবেন না মিস মল্লিকা, আমার একটা প্রশ্নের জবাব দিন। আপনার বাবাকে যে মিস মাধবী খুন করেছেন, আপনি কি করে তার প্রমাণ পেলেন? আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছেন? আমার বাবার লাশ। লাশ দেখা মানে এই নয় যে মাধবী আপনার বাবাকে খুন করেছে। আপনি জানুয়ারি মাসের 24 তারিখ ঝড়ের রাতে স্বচক্ষে কি দেখেছেন শুধু তাই বলুন। আমি সেদিন নাইট শো ছবি দেখে যখন বাড়ি ফিরি, তখন দেখি আমাদের গেট দিয়ে আমার বাবার বন্ধু গোলাম হোসেনকে বেরিয়ে যেতে। তারপর দেখি আমাদের বাড়ির ভিতর থেকে মাধবীকে দ্রুত বেরিয়ে যেতে। আমি অবাক হই, আর ঘরে গিয়ে দেখি আমার বাবার লাশ। লাশ? মহামান্য আদালত, মিস মল্লিকা দেখেছে তাদের বাড়ি থেকে মাধবীকে বেরিয়ে যেতে, আর তখনই ঘরে গিয়ে দেখে তার বাবার লাশ। আর এতেই প্রমাণিত হয় মাধবী সালাম খানের প্রকৃত খুনি। না, এটাই প্রমাণ হয়নি মাধবী খুনি। মহামান্য আদালত, আজ মল্লিকার কথা প্রমাণ হবে মাধবী খুনি নয়, কারণ 24 তারিখ রাতে মিস মল্লিকা আরো একজনকে তাদের বাড়ি থেকে চলে যেতে দেখেছেন। আমার অবাক লাগছে, মিস মল্লিকা দুজনকে বেরিয়ে যেতে দেখেছেন, অথচ আমার প্রতিপক্ষ উকিল নিশ্চিত করে বলতে চান মাধবী সালাম খানের প্রকৃত খুনি। কিন্তু আমি বলবো মাধবী খুনি নয়। মহামান্য আদালত, মহামান্য আদালত, মিস মাধবী আসল খুনি, একথা আমি আদালতে প্রমাণ করে দেব। তাই আমি মিস মাধবীকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই। অনুমতি দেয়া হলো। আচ্ছা মিস মাধবী, আপনি সালাম খানের বাড়িতে কেন গিয়েছিলেন? সালাম খানের বন্ধু গোলাম হোসেন আমাকে বলেছিল আমাকে আমার বাবা মায়ের কাছে নিয়ে যাবে। বাবা মা? আপনার বাবা মা? আপনার তো শুধু মা আছে জানতাম, এখন হঠাৎ বাবা কোত্থেকে উদয় হলো? এটা আপনার কত নম্বর বাবা? অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, আমি সালাম খানের বন্ধু গোলাম হোসেনকে আদালতে হাজির করার অনুমতি চাইছি। গোলাম হোসেনকে আগামী তারিখে কোর্টে হাজির করার নির্দেশ দেয়া গেল। বলুন। যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। গোলাম হোসেন, আপনি তো অনেকবার জেল খেটেছেন। জি। কেন? ভাগ্য। ভাগ্য? জি, ভাগ্য। বর্তমান পেশা কি? আগে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? নির্ভয়ে বলুন। মানে আমি স্যার একটা চরিত্রহীন নিষ্ঠুর পাষাণ কিসিমের মানুষ। এই পথ থেকে সুন্দরী মেয়েদের কুড়িয়ে এনে এই পটিয়ে পাটিয়ে ভুজুং ভাজুং দিয়ে এক মহিলার হাতে তুলে দিই। মানে মহিলা মানে ওই মাধবীর মা আর কি। মাধবীর মা? মাধবীর মা মানে আমার বোনের কাছে তুলে দিই, আর উনি ওদেরকে ওসব শিক্ষা দিলে আমি ওদেরকে সমাজের মুখোশধারী ভদ্রলোকদের কাছে নিয়ে যাই। মিথ্যে কথা। মহামান্য আদালত, উনি মিথ্যে বলছেন। তাহলে কি মিথ্যে মিস মাধবী? গোলাম হোসেন আপনাকে তার বোনের কাছে নিয়ে যায়? না। এও কি মিথ্যে? আপনি রোকেয়ার কাছে নাচ গান শিখেছেন? না। এও কি মিথ্যে?
আপনাকে সেদিন এই গোলাম হোসেন সালাম খানের বাড়িতে নিয়ে যায়? না, এও কি মিথ্যে? আপনি দেহ ব্যবসা করে টাকা উপার্জন করেন? মহামান্য আদালত, আমি এই কথা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার প্রতিপক্ষ উকিল বারবার আমার মক্কেলকে দুশ্চরিত্র প্রমাণ করার চেষ্টা করছেন, যা এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে মহামান্য আদালত। না, এই কেস একটি নিরপরাধ মেয়েকে খুনের আসামি করে সাজানো হয়েছে, দুশ্চরিত্রা করে নয়। কিন্তু আমি বলছি, কণ্ঠশিল্পী মাধবী দুশ্চরিত্রা বলেই ঝড়ের রাতে সালাম খানের বাড়িতে গিয়েছিল। আর কেন গিয়েছিল? গিয়েছিল দেহ বিক্রি করে টাকা উপার্জন করতে। না, সে গিয়েছিল তার হারিয়ে যাওয়া বাবা মায়ের সন্ধান করতে। আর আমি বলবো, ওই চরিত্রহীন মেয়ের কোনো বাবা মায়ের ঠিকানা নেই, সে একটা জারজ। প্রমাণ ছাড়া মাধবীকে যদি জারজ বলেন, তাহলে আমি বলবো আপনি একটা জারজ। অর্ডার অর্ডার অর্ডার। মহামান্য আদালত, উনি যা বলছেন সব মিথ্যে। আমি এমন জঘন্য পাপ কিছুতেই করতে পারি না, কিছুতেই না, কিছুতেই না। মা মাধবী, আমি তোর মামার মতো, তাই তোকে মিনতি করছি, তুই সত্যি কথাটা স্বীকার করে ফেল। তাহলে জজ সাহেব হয়তো অল্প সাজাতেই তোকে রেহাই দিয়ে দেবেন। হ্যাঁ স্যার, জজ সাহেব, মহামান্য আদালত, ইওর অনার, আমি মাধবীকে নিয়ে সালাম খানের পাশে গিয়েছিলাম। ওকে ভেতরে পাঠিয়ে দিয়ে আমি বাইরে দাঁড়িয়েছিলাম টাকার জন্য। হঠাৎ ভেতর থেকে শুনি মাধবীর চিৎকার। সে কি চিৎকার মাইরি! আমি জানালার ফোকর দিয়ে তাকাতেই দেখি মাধবী বলছে, এর আগেও তুই আমাকে ঠকিয়েছিস হারামজাদা, আর নয়, এবার আমি তোর মুখোশ খুলে ফেলবো। কথা শুনে সালাম খান বের করলো পিস্তল। তারপর আমি অবাক, একেবারে ছায়া ছবির গপ্পের মতো মাধবী তার হাতে লাথি মেরে নিমিষে কেড়ে নিল পিস্তল মাইরি। সালাম খান এগোয়, মাধবী বলে, কাছে আসবি না হারামজাদা। সালাম খান আবার এগোয়, মাধবী বলে, কাছে আসবি না হারামজাদা। আবার সালাম খান এগোতেই পিস্তল টিপে দিল মাধবীর ঢেঁচি, ফিনকি দিয়ে রক্ত। নিজেতে ঢলে পড়লো সালাম খান। একটা গুলিতেই 9.5 গজ কাফনের কাপড় পুড়িয়ে দিল মাইরি। হ্যাঁ, তখন আমি আর কি করি, ঝেড়ে দিলুম দৌড়, কিন্তু পালাতে আর পারলুম কই। যেই খাড়া বড়ি থোড়, সেই থোড় বড়ি খাড়া। সাক্ষী দিতে আমাকে আবার কোর্টে আসতেই হলো মহামান্য আদালত। মামা, আপনি একটা মিথ্যুক। মহামান্য আদালত, উনি যা বলছেন তার একটি কথাও সত্যি নয়। উনি আমাকে আমার হারিয়ে যাওয়া বাবা মায়ের সাথে দেখা করার কথা বলে নিয়ে যান। ঝড় বৃষ্টির রাতে একা? হ্যাঁ, কিন্তু আমার পালিতে আমার বাধা দিয়েছিল। মহামান্য আদালত, ওনার পালিতা মা যদি বাধা দিয়ে থাকতো, তাহলে তিনি কোর্টে এসে বলতেন, আমার মেয়ে নির্দোষ, এত বড় ঘটনা ঘটেছে, অথচ এখনো তিনি ভয়ে গা ঢাকা দিয়ে নিরুদ্দেশ হয়ে আছেন। পুলিশকে আদেশ দেয়া হচ্ছে আসামির মা রোকেয়া সম্পর্কে সমস্ত রিপোর্ট কোর্টে দাখিল করার জন্য। কোর্ট মুলতবি করা হলো। ধন্যবাদ।